আর যদি মনে হয় যে ট্রান্সলেশন অল্প অল্প করে দেখিয়ে নেবে, দেখিয়ে নিতে পারো, পাঠিয়ে দেবে, একটু একটু করে দেখলে আমারও সুবিধা হয়, একসঙ্গে অনেকটা দেখতে গেলে টাইমও লাগবে। আচ্ছা, এবার ব্যাপারটা হলো যে বৈষ্ণব পদাবলী সাহিত্যের একজন কবি হচ্ছে বিদ্যাপতি। এখানে যে এই যে প্যাসেজটার যার মূল যে বক্তব্যটা হচ্ছে যে তার জন্ম আসলে মিথিলা, তাহলে তিনি কেন বাংলা সাহিত্যের কবি হবেন, কেন তাহলে তিনি মিথিলাতে হবেন না? প্রথমত তার ভাষাও বাংলা নয়, তিনি মোটামুটি ভাবে তিনি মিথিলার ভাষা, তাকে মৈথিল কোকিল বলা হয় কথা ঠিক, কিন্তু তিনি মিথিলাতে জন্মগ্রহণ করলেও সেখানকার ভাষায় লিখেছেন বটে মিথিলায়, কিন্তু বাংলাতে ওই মিথিলা এবং বাংলা এই দুটো ভাষার সংমিশ্রণে একটা ভাষা তিনি আবিষ্কার করেন, যেটার নাম হচ্ছে ব্রজবুলি ভাষা। এই ব্রজবুলি ভাষায় তিনি যে পদগুলো লিখেছিলেন সেগুলো বাংলায় খুবই জনপ্রিয় হয়েছিল। তো সেটাই নিয়েই এই প্যাসেজটা। তো কি এমন তার লেখার মধ্যে রয়েছে যার ফলে বিদ্যাপতি এত পপুলার, এত জনপ্রিয়? তো প্যাসেজটাতে বলছে যে মিথিলার বিদ্যাপতির গান কেমন করিয়া বাংলা পদাবলী হইয়া উঠিয়াছে। প্রেসি মানে আমরা জানি যে এখানে একটা সাধু ভাষায় লেখা থাকে, উত্তর তো সাধু ভাষায় হবে না, তো সেই কারণে বলছে যে বিদ্যাপতির গান কেমন করিয়া বাংলা পদাবলী হইয়া উঠিয়াছে তাহা দেখিলেই বুঝা যাইবে স্বভাবের নিয়মে এক কেমন করিয়া আর হইয়া উঠিতেছে। মানে একটা বিষয় কিভাবে অন্য আর একটা বিষয় হয়ে উঠছে, মানে একটা ভাষা থেকে অন্য ভাষায় সেটা কিভাবে জনপ্রিয় হচ্ছে। এই এক বলতে এখানে মিথিলার কথা বলা হয়েছে, মানে অর্থাৎ মৈথিলি ভাষার কথা বলা হয়েছে, আর জনপ্রিয় আর বলতে এটা গিয়ে বাংলা ভাষা। তিনি নিজে মৈথিলি ভাষায় তার জন্ম, মানে মিথিলায় তার জন্ম, মৈথিলি তার মাতৃভাষা, কিন্তু পপুলার তিনি হয়েছেন বাংলা ভাষায়। তো সেটাই বলছে। ইভিন চৈতন্যদেব, পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের ভানু সিংহের পদাবলিতে তিনি বিশেষভাবে অনুসরণ করেছেন বিদ্যাপতিকে। একটা পদ আছে বিদ্যাপতির যেটা শুনে থাকবে, এ ভরা বাদর মাহু ভাদর, এই পদটাতে ভীষণ রবীন্দ্রনাথ আস্বাদন করেছেন এবং তার কাব্যে তিনি ব্যবহার করেছেন শূন্য মন্দির মোড় বলে এই পদটা। তো বিভিন্ন সিনেমাতেও দেখবে এটা ইউজ হয়, ঠিক আছে। তো যাই হোক, তো বাংলায় প্রচলিত বিদ্যাপতির পদাবলীকে বিদ্যাপতির বলা চলে না। আবার যেখানে তিনি জনপ্রিয় সেখানে আবার তাকে অনেকে মানতে চায় না, যে এ তো বাংলার নয়, এ তো মিথিলার কবি। মূল কবির প্রায় কিছুই তাহার অধিকাংশ পদেই নাই। ক্রমেই বাঙালি গায়ক ও বাঙালি শ্রোতার যোগে তাহার ভাষা, তাহার অর্থ, এমনকি তাহার বয়সেরও পরিবর্তন হইয়া সে এক নূতন জিনিস হইয়া দাঁড়াইতেছে। মানে বাঙালির সংস্পর্শে এসে তার অনেক কিছুই চেঞ্জ হয়েছে, অথচ নানা কাল ও নানা লোকের দ্বারা পরিবর্তন সত্ত্বেও পদগুলো এলোমেলো প্রলাপের মতো হইয়া যায় না। এত পরিবর্তন হয়েছে, এত কিছু হয়েছে, কিন্তু পদগুলো কিন্তু তার মূল ধারা থেকে আলাদা হয়ে যায়নি, সেটা কিন্তু জনপ্রিয়, কারণ একটা মূল সুর এই পদের মধ্যে আছে, যেটাকে আমরা বলে থাকি ভাষা, ওই ব্রজবুলি ভাষার যে মাহাত্ম্য। তো মূল সুর সমস্ত পরিবর্তনকে আপনার করিয়া লইবার জন্য, একটা মূল সুর আপনার করিয়া লইবার জন্য সর্বদা সতর্ক হইয়া বসিয়া আছে। সেই সুরটুকুর জোরেই এই পদগুলিকে বিদ্যাপতির পদ বলিতেছি। আবার আগাগোড়া পরিবর্তনের জোরে এগুলিকে বাঙালির সাহিত্য বলিতে কুণ্ঠিত হইবার কারণ নাই। তাই জন্য তার সেই পদগুলোর মধ্যে এমন একটা বিষয় রয়েছে, মূল সুর। প্রধান বিষয়টা কি? মূল সুর। এটাই আমাদের যে শিরোনাম হবে, শিরোনামে এই ব্যাপারটাই তুলে আনতে হবে।
কেন বিদ্যাপতি জনপ্রিয় বাংলা সাহিত্যে, তার মূল কারণ হচ্ছে তার যে কবিতা, বৈষ্ণব পদাবলীর ভাষায় এগুলোকে কবিতা বলা হয় না, গান বলা হয়। আর একটা বিশেষ শব্দ বলা হয়, সেটা হচ্ছে পদ। পদ বলা হয়, তাই তোমরা পদটাই, ঠিক আছে, শিরোনাম। তো মূল সুর মাঝখানে থাকিয়া সমস্ত পরিবর্তনকে আপনার করিয়া লইবার জন্য সর্বদা সতর্ক হইয়া বসিয়া আছে। সেই সুরটুকুর জোরেই এই পদগুলিকে বিদ্যাপতির, এই যে পদগুলো, বিদ্যাপতির পদ বলিতেছি। আবার আগাগোড়া পরিবর্তনের জোরে এগুলিকে বাঙালির সাহিত্য বলিতে কুণ্ঠিত হইবার কারণ নাই। একেবারে আগাগোড়া পরিবর্তন হয়েছে এমনটাও বলা যাচ্ছে না, ঠিক আছে। মানে অবশ্যই এটার একটা, এই কারণেই এটা জনপ্রিয়, এই কারণেই বাঙালির যে সাহিত্য তার সঙ্গে বিদ্যাপতির সাহিত্যের মিল রয়েছে, কোথাও সেটা আলাদা নয়। বাঙালির সাহিত্যের যে বৈশিষ্ট্য, বাংলা সাহিত্যের যে বৈশিষ্ট্য, বৈষ্ণব পদাবলী সাহিত্যের সেই বৈশিষ্ট্য বিদ্যাপতির পদের মধ্যে দেখা গেছে। এই বিষয়ে আলাদা করে বলবার কোনো অবকাশ নেই। তাহলে এবার বলো রাকেশ, এবার অর্থাৎ এটা শিরোনাম দিতে হয়, তাহলে আমি দেব বিদ্যাপতির পদের মূল সুর, এটা দিতে পারি 1 নম্বর। অথবা দিতে পারি মিথিলার কবি থেকে বাংলার পদকর্তা বিদ্যাপতি, এটা দিতে পারি। আরেকটাও দিতে পারি মিথিলার কবি থেকে বাংলার পদকর্তা বিদ্যাপতির উত্তরণ, এই শব্দটাও দিতে পারি, উত্তরণ শব্দটাও এখানে ইউজ করা যেতে পারে। আর একটা হলো পদাবলীর সাহিত্যের, পদাবলী হবে, পদাবলী সাহিত্যে বিদ্যাপতির শ্রেষ্ঠ। তিনটে আমি দিয়েছি, ইউজ করতে পারো। তাহলে এবার যদি এটার আমি মূল প্যাসেজে আনি, কি করব? এক হচ্ছে মিথিলার কবি বিদ্যাপতির গান বিভিন্ন সময়ে, এই যে গান কেমন করিয়া বাঙালি বাংলা পদাবলী হইয়া উঠিয়াছে, তাহা দেখিলেই বুঝা যাইবে স্বভাবের নিয়মে এক কেমন করিয়া আর হইয়া উঠিতেছে। অর্থাৎ মিথিলার কবি বিদ্যাপতির গান বিভিন্ন সময়ে বাঙালি গায়ক, শ্রোতা, অন্যান্যদের যোগে তার ভাষা, অর্থ, এমনকি রস পরিবর্তিত হয়ে একটা নতুন জিনিস হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এই জিনিসটাকে জিনিসও রাখতে পারো, এটাকে সৃষ্টিও করতে পারো। নতুন সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে, এটা অনেকটা বলছি। যেমন এখানে এই যে অনেকটা কেমন করিয়া আর হইয়া উঠিয়াছে, যেটা বললাম যে মৈথিলি ভাষা থেকে কিভাবে বাংলা ভাষায় চেঞ্জ হচ্ছে। তারপরে যেটা বলছে বাংলায় প্রচলিত বিদ্যাপতির পদাবলীকে বিদ্যাপতির বলা চলে না, এটাকে আমাদের দেওয়ার দরকার নেই। মূল কবির প্রায় কিছুই তাহার অধিকাংশ পদে নাই। ক্রমেই বাঙালি গায়ক, বাঙালি শ্রোতার যোগে তাহার ভাষা, তাহার অর্থ, এমনকি বয়সের পরিবর্তনে সে এক নতুন জিনিস হইয়া দাঁড়ায়। তাহলে প্রথম এখান থেকে এটাকে আমরা নেওয়া হয়েছে ফার্স্ট, নিয়ে করা হয়েছে যে মিথিলার কবি বিদ্যাপতির গান বাঙালি গায়ক, শ্রোতার দ্বারা বা অন্যান্যদের যোগে ভাষা, অর্থ, এমনকি রস পরিবর্তিত হয়ে একটা নতুন সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। জিনিস লেখার দরকার নেই, যেহেতু প্যাসেজে আছে তাই ওটাকে সৃষ্টি করে দেওয়াটাই ভালো। বাংলায় প্রচলিত বিদ্যাপতির পদাবলীতে মূল কবির অনেক কিছুই অনুপস্থিত। মূল কবির অনেক কিছুই তাহার পদে নেই, সেই জন্যই বলছে যে মূল কবির অনেক কিছুই অনুপস্থিত। বিদ্যাপতির পদে, বাংলায় প্রচলিত বিদ্যাপতির পদাবলীতে মূল কবি মানে বৈষ্ণব পদাবলীতে আগে যারা যারা লিখে দিয়ে গেছে, তারা যে যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে সেগুলো কিন্তু বিদ্যাপতির পদে ধরা হয়নি। কিন্তু একটা মূল সুর মাঝখানে থাকায়
তার জোরেই এগুলোকে বিদ্যাপতির পদ বলা হয়। তাহলে বিদ্যাপতির পদে একটি মূল সুর আছে, তাই এগুলিকে বিদ্যাপতির পদ বলা যায়। তারপর যেটা বলেছে, আবার আগাগোড়া পরিবর্তনের জোরে এগুলিকে বাঙালির সাহিত্য বলিতে কুণ্ঠিত হইবার কারণ নাই। তাহলে এখানে একটা জায়গায় করতে পারো, আগাগোড়া শব্দটা দেওয়ার না দিতেও পারো নাও দিতে পারো, প্যাসেজ থেকে নেওয়া হয়েছে, তো এটাকে সমগ্র পরিবর্তন দিতে পারো। সমগ্র পরিবর্তনের জন্য এই পদগুলিকে বাঙালির সাহিত্য বলা যায়, বা বাঙালি সাহিত্য বলতে কুণ্ঠিত হয় না, কুণ্ঠিত হন না। বা এটাকে করতে পারা যায় আরেকটা, যে পিছপা হন না। ঠিক আছে, পিছপা কুণ্ঠিত শব্দটা প্যাসেজে আছে, বাঙালির সাহিত্য বলা যায়, বা বাঙালির সাহিত্য বলতে পিছপা হন না। এই শব্দগুলো ব্যবহার, বলো। এটা তো ছোট প্যাসেজ, তো এটা তো ধরেন 110-12 মতো ওয়ার্ড হবে। তো এখানে তো মানে হিসাব মতো ধরেন 3-4 লাইনে থাকতে হবে, তাছাড়া তো হবে না। এটি একটু মানে যেটা মানে একটু ক্রিটিক্যাল লাগলো, মানে ফট করে বোঝা যায় না, কিন্তু আবার এদিকে বোঝানোর পরে মনে হচ্ছে সোজা। হ্যাঁ, তো এটা একটা করতে হচ্ছে, গিয়ে হ্যাঁ বলো বলো, বলছি। এটা যেন যে মিথিলাবাসী প্রথম পয়েন্ট যেটা যেন আমার মনে হয় যে গানটা যে বাঙালি গায়ক শ্রোতার দ্বারা যে একটা বাহ্যিক যেটা পরিবর্তন হয়েছে, তারপরে ধরেন এই যে গানের মাঝে তার যে একটা অন্তর্নিহিত পরিবর্তন যেটা বলা হয়েছে অপরিবর্তিত সুর, যেটা ওখানে ধরেন যেটা লেখা আছে যে তার মেইন জিনিসটা মানে ইন্টারনাল জিনিসটা চেঞ্জ হয়নি, বাহ্যিক রূপটা চেঞ্জ হয়েছে। তারপরে ধরেন যেটা আপনি বললেন এই পদাবলীর পদটা, দেন ওইটা বাহ্যিক রূপ পরিবর্তনটা দিয়ে মানে বাঙালি এটা নাও সাহিত্যের দিতে পারো, মধ্যে এই লাইনটা দেওয়ার দরকার নেই যে বাংলায় আচ্ছা প্রচলিত বিদ্যাপতির পদগুলোতে মূল কবির অনেক কিছুই অনুপস্থিত, এটা দেওয়ার দরকার নেই। এখানে একটা মানে পরেরটাতে চলে এসো, যে এখানে এই পদগুলোর মধ্যে একটা মূল সুর থাকার জন্যই এগুলো বিদ্যাপতি জনপ্রিয় হয়েছে বাংলার সাহিত্যে, এটা দেওয়া যেতে পারে। আর সমগ্র পরিবর্তনের জন্য এই পদগুলোকে বাঙালি সাহিত্য বলা যায়, বা সমগ্র পরিবর্তনের জন্য এই পদগুলিকে বাঙালি সাহিত্য সাহিত্য মানে পিছপা হন উপাখ্যান দেয় না। করেননি বা আচ্ছা সংকোচ বোধ করেননি, যে কোনো একটা লেখা যেতে পারে কুণ্ঠিতর পরিবর্তন। আচ্ছা। মানে এটা ওই 3-4 লাইনই, এটাই হচ্ছে মেন। যেটা ওই 3টা লাইন বের করাটা খুব মুশকিল, হ্যাঁ, কেন ওয়ার্ডটা লিমিটেড। এইটা নাও দেওয়া যায়, এটা না দিলেও চলবে। এই লাইন প্রথমটা হচ্ছে এখান থেকে এতটার মধ্যে বের করতেই হবে, কারণ একই কথা রিপিটেশন আছে এই জায়গাটা। তারপর হচ্ছে অবশ্যই মূল সুর, এটা দিতেই হবে, এটাই হচ্ছে মেন লাইন নাম্বার 2। এই লাইনটা যদি না থাকে প্যাসেজের মধ্যে, তো পুরো প্যাসেজটাই ভুল, কারণ এই সুরটার জোরেই বিদ্যাপতির পদ এগুলোকে বলা হচ্ছে। এইটা এই নাম্বার 2 প্যাসেজের এই লাইনটা হলো একদম মেন লাইন। আর এই আগাগোড়া পরিবর্তনের জোরে, এটা এই কারণেই বলা হয়েছে, এইটার সাথে এই লাইনটার গুরুত্ব আছে। এই যে মূল কবির প্রায় কিছুই তাহার অধিকাংশ পদেই নেই, এই লাইনটা আগাগোড়া পরিবর্তন এই কারণেই হয়েছে যে আসলে বৈষ্ণব যারা আসল কবি, যারা স্রষ্টা, তাদের সঙ্গে বিদ্যাপতির পদের মিল নেই। বিদ্যাপতি নিজের মতো মৌলিক সৃষ্টি করেছেন, এত তো লেখার উপায় নেই। না, ওয়ার্ডই তো নেই। আমি ম্যাম শিরোনামটা একটু অন্যরকম দিচ্ছিলাম, যে বাঙালি পদাবলিতে বিদ্যাপতি। প্যাসেজে দেখবেন শুরুতে চরিত্র কথাটা আছে, তো মানে সবার সবার একটা যে প্রত্যেকের মধ্যে একটা মানে ইভেল ভাবটা শুধু ভরতকে ছাড়া। তো ধরেন 3টার বেশি সেন্টেন্স করলেই ওটা 30-33 পার হয়ে যাবে। হুম, মোট কথা এই পুরো প্যাসেজ থেকে এটাই আমরা পাচ্ছি যে হুম। ভরত চরিত্রটা আদর্শ চরিত্র, প্রথম একটা। তারপর এখানে একই সীতা লক্ষণ, রামচন্দ্রের বালিবধ, লক্ষণের ঔদ্ধত্য, ঠিক আছে,
এই সব কিছু, এইটা তো দেওয়ার দরকারই নেই, এটা হচ্ছে কি বলবো, তুলনা। এই জলজন্তু যেমন তার স্বীয় সন্তানকে খায়, এসব দেওয়ার দরকার নেই। এই তিনটে চরিত্রই কোনো না কোনো দোষে দুষ্ট। একমাত্র খুঁত মানে ত্রুটিহীন চরিত্র হচ্ছে ভরত, এবং তিনি হচ্ছেন রাজর্ষি। আর সেই কারণে কইকেই ক্ষমার যোগ্য। আচ্ছা, তাহলে দুটো প্যাসেজ থেকে কোনো কিছু টাফ লাগলো? না, পরেরটা তো বেশ ভালো, কিন্তু ওয়ার্ডটা নিয়ে সমস্যা। এর মধ্যে যদি সবার নামটা না দিয়ে যদি এরকম বলি যে ভরত ছাড়া রামায়ণের সমস্ত বাকি চরিত্রের চরিত্ররা, মধ্যে কি আছে। বাকি চরিত্র হ্যাঁ হ্যাঁ, তাহলে ওয়ার্ড লিমিটটা 30-এ আসে, তাহলে অনেক ওখানেই হ্যাঁ দেখবেন হ্যাঁ 10-12টা। একদমই তাই। বাকি বাকি ভরত ছাড়া আরো ওয়ার্ড ভালো হতে পারে, ভরত ছাড়া ছাড়া ছাড়ার ভালো থাকবে। বাকি মূল চরিত্র করে দেবো, ঠিক আছে? মূল চরিত্র, তাহলে 30 হচ্ছে, তাহলে 33 হবে। মূল চরিত্র হতে পারে, পাত্র পাত্রীগণ হতে পারে, নাটকের ক্ষেত্রে যেটা বলে পাত্র পাত্রীগণ, এগুলো হতে পারে। রাকেশ আর সৌভিক, দুটো প্যাসেজ থেকে কোনো কোয়েশ্চেন আছে? কি বলবো, ভরত সেই একই জীবন যাপন করেছেন, এই কারণে তিনি হচ্ছেন রাজর্ষি। যিনি রাজা তিনি ঋষি, এটা সমাসেও আসতে পারে। মিসলেনিয়াস যারা দেবে সেক্ষেত্রে সমাসেও আসতে পারে, এটা কর্মধার হয় সমাস। ওই জায়গাটা কি উদাহরণ, ওই যে লক্ষণের কথা অনেক সময় অতি রুক্ষ দুর্বিনীত হয়ে আছে? হ্যাঁ, ওটা উদাহরণের মধ্যেই পড়ে, মানে ওনার দোষটা দেখানো হয়েছে। মানে ওই জায়গাগুলো বুঝতে পারছিলাম না, মানে হলো কোনো কোনো জলযন্ত্র যেমন স্বীয় সন্তানকে। হ্যাঁ, তো ওই পুরোটা ওই জন্য তো, কখন লক্ষণের কথা এত রুক্ষ দুর্বিনীত এটা না দিয়ে ওই জন্য ঔদ্ধত্য শব্দটা দেওয়া যেতে পারে, বলে দিলাম। বা তিনি অভিনয়ী রূপটা, আর তা না হলে একেবারে এখানে কোনো চরিত্রর কথাই উল্লেখ করতে হবে না, বলে দিতে হবে যে রামায়ণের মূল পাত্র পাত্রীগণ বা মূল চরিত্রগুলি সকলেই কোনো না কোনো দোষে দুষ্ট, একমাত্র ভরত ছাড়া। একমাত্র ত্রুটিমুক্ত চরিত্র হলো ভরত, ব্যাস, তাহলেই হয়ে যাবে। এটা তো একদম ফ্ল্যাট ঘটনা, আমরা সবাই জানি, হয়ে যাবে, এগুলো ভয় পাওয়ার মতো কিছু নেই। আর একবার করে নিজেরা প্র্যাকটিস করবে, হয়ে যাবে। আচ্ছা, পরেরটা দেখি, বলো বঙ্গানুবাদটা কি অবস্থা? কাবুলিওয়ালা থেকে নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা থেকে নেওয়া হয়েছে। I remember the day when the Kabuliwala and my Mini had met and I felt sad. এটা ওই বাবার বয়ানে বলা হচ্ছে, কাবুলিওয়ালার এই মিনির বাবার। যে আমি সেই দিনটির কথা ভেবে কষ্ট পাই, আই রিমেম্বার, রিমেম্বার মানে স্মরণ করা, ভেবে বা স্মরণ করে কষ্ট পাই, দ্য ডে সেই দিনটার, ওয়েন দ্য কাবুলিওয়ালা অ্যান্ড মাই মিনি, যে আমার কন্যা মিনি, হ্যাড মেট, তারা কি করেছিল, যেদিন কাবুলিওয়ালার সঙ্গে আমার মেয়ের মিনির মেট। আচ্ছা, সাক্ষাৎ হবে না? আচ্ছা, এটা না আই হবে, আই ফেল্ট স্যাড, এবং যেদিন প্রথম সাক্ষাৎ হয়েছিল বা সাক্ষাৎ হয়েছিল সেদিন আমি, যেদিন কাবুলিওয়ালার সঙ্গে আমার মিনির প্রথম দেখা হয়েছিল, আমি সেই দিনটার কথা ভেবে কষ্ট পাই, বা দেখা হয়েছিল সেদিনটার কথা ভেবে কষ্ট পাই। রহমত, কাবুলিওয়ালাটার নাম ছিল রহমত,
when she had gone, রহমত heaped a deep sigh and sat down on the floor. কি হবে? দীর্ঘশ্বাস না যে দীর্ঘশ্বাস। এটা হচ্ছে দুঃখ প্রকাশ করা। হ্যাঁ মোহাম্মদ দেবের যে দুঃখ প্রকাশ করে দীর্ঘশ্বাসে হতাশ। মিনি চলে হতাশ। গেলে when she had gone, অর্থাৎ যখন মিনি চলে গেল, রহমত তখন ভীষণভাবে হতাশ হয়ে হিপড এ ডিপ সাই, ভীষণভাবে হতাশ হয়ে পড়লেন। ঠিক আছে, হতাশ হয়ে পড়লেন। হতাশ sat down on the floor, হতাশ হয়ে মেঝেতে বসে পড়লেন। হতাশ হয়ে পড়লেন এবং and sat down on the floor, এবং মেঝেতে বসে পড়লেন। মেঝেতে বসে পড়লেন। The idea had suddenly come to him that his daughter too must have grown in this long time. তখনই হঠাৎ তার মনে হলো যে এতদিনে হয়তো তার মেয়েটিও এত বড়টি। যথেষ্ট বড়। হ্যাঁ, মানে রহমত তার নিজের মেয়ের কথা ভাবছে, কাবুলিওয়ালা যে, সে তার নিজের মেয়ের কথা ভাবছে। দ্য আইডিয়া হ্যাড সাডেনলি কাম টু হিম, তার হঠাৎ তার মাথায় এই চিন্তাটা এলো, that his daughter too must have grown হবে, এটা grown মানে সেও বড়, যে ব্রাউন বলছি, grown হবে, too must have grown ব্রণী আছে in this long time, এতদিনে হয়তো অনেক এরই মতো বা এতদিনে অনেকটাই বড় হয়েছে, এত বড়টি হয়েছে। and that he would have to make friends with her anew, এটাকে না anew হবে, অর্থাৎ এতদিনে তার সঙ্গে আবার তাকে নতুন করে বন্ধুত্ব করতে হবে, তার সঙ্গে আবার হয়তো তাকে নতুন করে বন্ধুত্ব করতে হবে। he would have to make friends with her anew, তাকে আবার নতুন করে বন্ধুত্ব করতে হবে। assuredly he would not find, এটাকে assuredly হবে, একটাই ওয়ার্ড হবে, assuredly he would not find her as he used to know her, and besides লাস্ট লাইনটা বলে দিই, এখানে মেনশন করা নি, এটা দেখে নিচ্ছি। ওটা ম্যাম অ্যাবসলিউটলি না, না না, এটাতে মেন যে কোশ্চেনটা আছে ওটাতে আমি মনে মেনশন করে দিয়েছি, এখানে আমি হয়তো কোনো কারণে কপি করতে গিয়ে ভুল হয়ে গেছে। and decide what might not have happened to her in these 8 years বলে কোশ্চেন। 8 years, yes, last year. মানে লাস্ট 8 বছরে তার চেঞ্জ করে। Assuredly he would not find her as he used to know her, অর্থাৎ তাকে ঠিক আগের মতো আর পাওয়া যাবে না। assuredly তিনি অবশ্যই মানে নিশ্চিত করে বলছেন যে you would not find her as he used to know her, তাকে হয়তো আর আগের মতো করে তাকে তিনি আর চিনতে পারবেন না বা সে চিনতে পারবে না। and besides, পাশাপাশি what might not have happened to her in these 8 years, অর্থাৎ এই 8 বছরে তার কি হয়েছে তা কেই বা জানে, এই 8 বছরে যে তার কি হয়েছে তা কেই বা জানে। ম্যাম এটা কি হ্যাপেন কি ঘটেছে হবে না, এটা মানে 8 বছর তার সাথে কি ঘটেছে সেটা কি বোঝায় কোনটা হ্যাপেন, ওই যে ডিসাইড লাস্ট লাইনটা মাইট নট হ্যাভ হ্যাপেন টু হার টু দিস 8 ইয়ার, মানে শেষ 8 বছর তার সাথে কি ঘটেছে তা কি বোঝায়, মানে ঘটনা হবে না হ্যাপেন কথাটা। হ্যাঁ, ঘটনা লিখে দিতে পারো, কি ঘটনা ঘটেছে তা হ্যাঁ কেই বা জানে। হ্যাঁ, হোয়াট হ্যাপেন্ড আছে, কি ঘটনা ঘটেছে তা কেই বা জানে। আপনার এখানে ওঠেনি ওটা। হ্যাঁ, কি আছে আছে।
কি ঘটনা তাহলে হয়েছে হবে না ঘটেছে, তার সাথেও যদি এই সেন্টেন্সটা চেঞ্জ করতে হয়। এই জায়গাটা মূল যে কোয়েশ্চেন পেপারটা আছে ওটা এক জায়গায় এখানটা দেখে নেবে বা এখানটাতে আমি and besides what might not happened, what happened to her in these 8 years. জিজ্ঞাসা চিহ্ন। পরেরটা নিজেরা বলো দেখি, এটা ইজি আছে। It is very difficult to get rid of bad habits. খারাপ অভ্যাস খারাপ অভ্যাস মানে থেকে বেরিয়ে আসা খুব কঠিন। খারাপ অভ্যাস থেকে হ্যাঁ বেরিয়ে আসা বা মুক্ত হওয়া খুবই কঠিন। নেক্সট, so we should be very careful that we do not get into bad habits in our boyhood. তো সুতরাং সুতরাং দিয়ে বলা যেতে পারে যে আমাদের খুব মানে সতর্ক থাকতে হবে যে ছোটবেলাকার খারাপ অভ্যাসগুলো যে অভ্যাস যাতে ইয়েতে খারাপ জিনিস অভ্যাসে পরিণত না। হ্যাঁ, সুতরাং হতে পারে, কাজেই হতে পারে। আমাদের সতর্ক হওয়া উচিত, যে কেয়ারফুল সতর্ক থাকা উচিত যে আমরা যেন আমাদের ছেলেবেলাতে কোনো খারাপ অভ্যাসে বসে না আসি, অভ্যস্ত না হয়, অভ্যস্ত না। মধ্যে না। idleness, অলসতা, idleness is one such bad habit. অলসতা একটা খারাপ অভ্যাস। হ্যাঁ, অলসতা এইরকমই একটি কুঅভ্যাস। অলসতা এরকমই একটি কুঅভ্যাস। is one such আছে, one such এইরকমই একটি কুঅভ্যাস, ব্যাড হ্যাবিট। every boy and girl should be diligent. প্রতিটি ছেলে মেয়েকে মানে পরিশ্রমী হতে হবে, পরিশ্রমী পরিশ্রমী, কর্মঠ, diligent, কর্মঠ হতে হবে। তাহলে প্রত্যেকটি ছেলে মেয়ের পরিশ্রমী হওয়া উচিত। they should shun idleness as poison. It should be their duty to obey the superiors and carry out their orders. তাদের আলস্য থেকে মানে পরিত্রাণ পেয়ে তাদের বয়স জ্যেষ্ঠদের মানে বলে যে আজ্ঞাকারী, এটাই কি বলা মানে They should shun idleness as poison. বিষের মতোই অলসতাকেও পরিত্রাণ করতে হবে, পরিহার করা উচিত। পরিত্রাণ মানে কোনো কিছু থেকে উদ্ধার পাওয়া। হ্যাঁ, পরিহার, ত্যাগ করতে হবে, ছাড়তে হবে বা বর্জন। অলসতা বিষের ইয়েতে বর্জন করে কোন দ্রব্যের ক্ষেত্রে হয় বর্জনটা। অভ্যাস তো যাই হোক, shun idleness আমাদেরকে অলসতাকেও বিষের মতোই পরিহার করা উচিত। তারপরে it should be their duty to obey the superiors, আমাদের গুরুজনদেরকে কি করতে হবে? মেনে চলতে হবে, শ্রদ্ধা করতে হবে, তাদের প্রতি কর্তব্য আদেশ পালন করতে হবে, কর্তব্য করার এবং তাদের প্রতি ক্যারি আউট দেয়ার অর্ডারস, আদেশ পালন করা এবং তাদের কর্তব্য পালন করা। এইটা কি ম্যাম পরীক্ষা আসবে? কোনটা? এত ছোট দিবে, এত সুন্দর। এগুলো মিসলেনিয়াসে অনেক সময় ছোট দেয়,
মিসলেনিয়াসে এসেছেও লাস্ট 2019 এই মিসলেনিয়াসে ছোট ছোটই এসেছে, বিসিএসও দেবে না, এতটা সহজ দেবে না BCS। ম্যাম আজকে আমি হিসাব করলাম, আমাদের ওই যে ভাবার্থ 60টা হয়ে গেল, বঙ্গানুবাদক 58টা হয়ে গেল, অনেক হয়ে গেল। হয়েছে। এর পরের যে কোয়েশ্চেনটা দিয়েছি ওটা বড় আছে, ওটা 2020 বিসিএস এর কোয়েশ্চেন, নেক্সট দিনকে করাবো যেটা। একটা 7 আরিয়ানদের নম্বরটা আমরা করি না। আর্যদের আছে, আর একটা ওই ইন্ডিপেন্ডেন্স নিয়ে বোধহয় আছে। ওই শেষেটা বেশ কঠিন। 2000 এর কোয়েশ্চেন ওটা তাহলে BCS। 2000 বেশ কঠিন ছিল এটা। হ্যাঁ লেখাও আছে। বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা ওইটা। কি না মজা হবে, আমি দেখিয়ে লিখে। বিসিএস এর গুলো একটু স্ট্যান্ডার্ড, ওগুলো একটু সহজ গুলো আগে পড়ো, প্র্যাকটিসটা খুব ভালো মতো হোক, তারপর বিসিএস এর গুলোতে একটু টাফ টাফ আছে। এবার ম্যাম একটা ভাবার শুনে রিভিশন হোক, অনেকগুলা হয়ে গেল। একবার আমরা সময় করে দেখে একদিন মানে আগের গুলাতে যদি কোনো সমস্যা থাকে একবারে বলি। প্রায় হ্যাঁ দিয়ে দাও এটা 50 এক্সাম। অনেকটা হয়ে গেল, এবার সবগুলোকে এক জায়গায় করি। এই মাসটা দেখে দেন, তারপরে করি, এখানে একটু দৌড়াদৌড়ি আছে তো। করো। অনেকগুলা হয়ে গেল, এগুলো মজা হবে করতে করে। এই 5টা প্রতিবেদন চেষ্টা করবো, 2-3টা তো করা যাবে, কয়েকটা একটু অসুবিধা হবে। ডেসক্রিপটিভের পরীক্ষা সামনাসামনি দিতে হবে, কোনোভাবে ক্যামেরা অন করে ইলেকট্রনিক গেজেট বাদ দিয়ে, মোবাইল ফোন বাদ আমরা দিয়ে। দিই তো ওখানে। আমাদের শুক্রবার দিন হয় কি, আমাদের জুম কলে মিটিং অন করে তখন লিখতে হয়। আমি ছাড়া কেউ থাকে না জানেন, এক একটা। তাহলে এই ধরনের মুদ্রিত লেখার ক্ষেত্রে একটা ঠিক যে ভুল হওয়ার সম্ভাবনা যেমন কম থাকে, পাশাপাশি হাতে লেখার ব্যবহারও কিন্তু অনেকটাই কমে যায়। তাহলে যে যে জায়গাগুলোতে এখনো পর্যন্ত লেখার ব্যবহার আছে সেটা একমাত্র ব্যাংক আর পোস্ট অফিস, আর আধিকারিকদের ক্ষেত্রে সামনে যে সইয়ের ব্যাপার, অফিসারদের তো অফিসার লেখা যাবে না, আধিকারিক লিখতে হবে। প্রতিযোগিতামূলক মানে বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় পরীক্ষার স্তরগুলোতে আমরা দেখি যে আমাদের যে সেখানে খাতায় লেখার ব্যবহার থাকলেও সর্বভারতীয় বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনলাইন মাধ্যমকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। এগুলো বলবে যে কোথায় কোথায় লেখার ব্যবহার আছে খাতা কলমে আর কোথায় কোথায় নেই। এটা কোনো ম্যাম ওই যে ব্যাংক আর পোস্ট অফিস বললেন না, ওখানে তো ম্যাম কোর্টকেও দেওয়া যায়। আমি তো কোর্ট তো 4-5 বছর দেখে যাচ্ছি, কোর্টে কিন্তু স্টেনোরা লেখে, স্টেনোরা লেখে, কোর্টে অর্ডার আসে। হ্যাঁ অর্ডার আসে, সামান আসে। আমি কি ওখানে কোর্ট চলাকালীন যা যা কথাবার্তা হয় একটা স্টেনো টাইপ। এই কারণেই তো শুধুমাত্র এই ব্যবহারের কথাটাই লিখতে হয়েছে, এর কোনো ভুল বা ত্রুটি উল্লেখ করা যায়নি। তার কারণ সময় প্রযুক্তি অনেক বেড়ে গেছে। আমি যদি বলি এখন যে চিঠিপত্রটাই থাকবে, হাতে লেখা চিঠি কেন নেই, সেটা একটা মানে সময়কে মানে আর কি খারাপ দিকে নিয়ে যাচ্ছে, সেটা কি আদৌ সত্যি? হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কত সহজে ইনফরমেশন দিতে পারি, চিঠি তো একদিনে যাবে না। তো সেই জন্য আমি এর খারাপ দিকগুলোকে কখনো লিখতে পারি না। কিন্তু এটা আমাদের একটা ঐতিহ্য, সেটাকে আমাদেরকে ধরে রাখাটা উচিত। প্রযুক্তির সাথে আমরা এগিয়ে গেছি এ কথা ঠিকই, শেষে এটা মেনশন করা উচিত, কিন্তু হাতের লেখাটা হচ্ছে একটা, আমি যেটা দিয়েছি একটা শিল্প সৌন্দর্য, তাই এর কদরটা নষ্ট হতে পারে না। ঐতিহ্য কখনো, ঐতিহ্যকে সঙ্গে নিয়েই আমাদের আগামী দিনে প্রযুক্তির হাত ধরতে হবে, সেটাই হলো কথা। তো বেশ কিছু বিখ্যাত বাঙালি সাহিত্যিকদের হাতের লেখা যা এখনো আমাদেরকে আকৃষ্ট করে তা নিয়ে অনেক গল্প শোনা যায়। সেই কারণেই হাতের লেখা থেকে একজন, আবার এটাও ঠিক যে এখন বিগ সায়েন্স দ্বারা বলা যায় যে একজনের হাতের লেখা দেখে সে কি রকম ধরনের মানুষ, অর্থাৎ বিভিন্ন কি বলবো, যারা হচ্ছে কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষ, তাদের এই ধরনের সাহায্য নেওয়া যেতে পারে সেক্ষেত্রে সেই মানুষটিকে চিহ্নিতকরণের ক্ষেত্রে। তাই প্রযুক্তির যুগেও হস্তলিখনের বিকল্প কিছু হতে পারে না, লেখার মধ্যে তাকে সৌন্দর্য, শিল্পবোধ। আর হাতের লেখাকে একসময় পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত করা হতো, সময়ের সাথে সাথে পরিবর্তন দেখা দিলেও এই হস্তাক্ষরের সৌন্দর্য এবং কদর কখনো নষ্ট হতে পারে না, আজও তা গ্রহণযোগ্য। শেষে যেটা বললাম যে ঐতিহ্যকে
সাথে নিয়েই প্রযুক্তির হাত ধরতে হবে। আগামী দিন প্রযুক্তির হাত ধরতে হবে। একটু হয়তো 220-30টা ওয়ার্ড আছে, এটা তো এমনি লিখলে একটু কমবেই। এটা ম্যাম এই যে এই সমস্ত প্রতিবেদন ধরেন আমরা পড়ি, একটু বড় করে নেওয়া উচিত, কেন লিখতে গেলে না অনেকটা চলে যায়। আচ্ছা, আমি যেটা ভাবছিলাম, যেটা 100 নম্বরের পরীক্ষা দেবে বলছিলে, পরীক্ষাটা যদি এরকম হয় যে তোমরা এখনো পর্যন্ত যা যা হয়েছে তার মধ্যে থেকেই আমি দিলাম। তার মধ্যে হ্যাঁ দিতে পারেন, কিন্তু এই মে মাসের লাস্টে না, কারণ রেসিপি বেশি অনেক আছে তো এখন, এখন মানে বাড়িতে থাকা ওই মাঝামাঝি একটা বলে দেন, আমি বাকিদেরকে বলে চলে আসতে হবে। ওই বইটা থেকে যা যা আছে তার মধ্যে থেকে আমি কোনো বাইরের টপিক দেবো না, বাইরের টপিক যেমন উইকলি যেমন করাচ্ছি ওই রকম, কিন্তু 100 নম্বরের টপিকটা ওখান থেকেই দিতে চাইছি, কারণ অনেকগুলো টপিক হয়েছে, চাইছি যে দেখা যাক যে কতটা ওইগুলো থেকে মানে ওগুলো কতটা প্র্যাকটিস হচ্ছে।